পৃথিবীর ইতিহাসে বোম্বিং করে কখনো কোনো রেজাল্ট আনা যায় না। এয়ার ব্যাটেলের মাধ্যমে কখনো সাকসেস আসে না, আপনি শুধু ধ্বংস করতে পারেন। এবং এ কারণে এই মিলিটারি থিঙ্ক ট্যাঙ্কটা বলছে যে 40 দিন তো আমেরিকা তার এয়ার ব্যাটেলটা করলোই, বোম্বিং তো করলো, করে তো কোনো লাভ হলো না। নতুন করে বোম্বিং এ কি কোনো লাভ হবে? হবে না। কারণ হলো ওই আগের এয়ার ব্যাটেল ফেল করেছিল বলেই তারা আপনার ওই যে ব্লকেট দিল। ফেল করলে এয়ার এয়ার ব্যাটেলে যদি সাকসেস আসতো তাহলে আর ব্লকেটে যেত না। ব্লকেট ফেল করলো, তারপরেই না এই নেগোসিয়েশনের জন্য তোড়জোড় শুরু করলো ট্রাম্প। তার মানে আগের কোনো কিছুই কাজ করে নাই বলেই নতুন করে আবার এই যে যুদ্ধের একটা হচ্ছে। এবং আমরা মিডিয়াগুলোতে বিভিন্ন মিডিয়াতে কি দেখছি যে আমেরিকা বড় আকারে একটা যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে ইরানের সঙ্গে, এবং তার অনেকগুলা শিপ এই এলাকায় নিয়ে এসেছে, অনেকগুলা ফাইটার এয়ারক্রাফট নিয়ে এসেছে। এবং এটাও আমরা জানি যে বিগত 40 দিনে আমেরিকা তার যুদ্ধের বিশেষ করে লজিস্টিক্স, গোলা বারুদ, তার ইন্টারসেপ্টর, তার আপনার মিসাইল, এগুলা ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই এলাকাতে মজুত করেছে, এটা আমরা জানি। কিন্তু প্রবলেমটা হলো আপনার যুদ্ধ যে এরিয়াতে মেনলি আপনার এই রেড সিতে এবং যে হরমুজ যেখানে আছে, এই এই এন্টার সাগরের ডেপথ অনেক কম। এটা আমেরিকার নেভি সব থেকে শক্তিশালী, এটা নিয়ে যেমন কোনো ডাউট নাই। কিন্তু একই সাথে আমেরিকার নেভিটা ডিজাইন হলো ব্লু ওয়াটার ব্যাটেলের জন্য, মানে একটু গভীর পানির জন্য। এই হরমুজ এবং এই যে সাগরটা, এখানে পানির ডেপথ অনেক কম। তো এইখানে যুদ্ধ করার মতো ক্যাপাবিলিটি এটা আমেরিকার নাই, আমেরিকান নেভির নাই। তো আমেরিকান নেভি এখন কি করবে? আমেরিকান নেভি এই যে যে তারা বনে পাঠিয়েছে, তাদেরকে দূরেই থাকতে হবে, তাদেরকে ওই ব্লু ওয়াটারেই থাকতে হবে, এবং সেখান থেকে হয়তো বিভিন্ন ধরনের মিসাইল মারবে। তো এই হরমুজ এবং এই এলাকার যে কর্তৃত্ব, এটা ইরানের কাছেই থাকবে, এবং এটা ডোমিনেট করার মতো সকল ধরনের সরঞ্জামাদি ইরানের আছে। তারা এই অল্প পানিতে, মানে অগভীর পানিতে অপারেট করার মতো এরকম ছোট ছোট সাবমেরিন তারা তৈরি করেছে ইরান। এটাকে তারা ডলফিন সাবমেরিন বলে। তো তারা ওই যে আপনার সি ড্রোন তৈরি করেছে, এবং এই হরমুজ তাদের নিয়ন্ত্রণে থাকবে। আমেরিকা একটা বড় চেষ্টা করেছিল যে ওমানকে প্রেসার দিয়ে এবং ওমানের মাধ্যমে যে কোনো ভাবে এই হরমুজটাকে একটু ডিভাইড করতে। এই হরমুজের দুইটা পথ আছে, একটা হলো ইরানের সাইডে, আর একটা হলো ওমানের সাইডে। তো আমেরিকা খুব চেষ্টা করেছিল যে ইরানের সাইড দিয়ে না, জাহাজগুলো যাতে ওমানের সাইড দিয়ে যাতায়াত করতে পারে, এবং হরমুজটা আমেরিকার কন্ট্রোলে, ওমানের কন্ট্রোলে, ওই পোর্শন দিয়ে যেন তেলের ফ্লোটা বজায় থাকে। বাট আপনারা হয়তো জানেন যে অনেকগুলো তেলের ট্যাঙ্কারে ইরান আক্রমণ করেছে, যারা ওই ওমানের ওই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কারণ ইরান কোনোভাবেই চায় না যে হরমুজটা ইরানের আওতার বাইরে চলে যায়। হ্যাঁ, আমি সংক্ষেপ করে এখন শেষ করবো। তো এখন আমি যদি আমেরিকার কথা বলি, ট্রাম্পের কথা বলি, ট্রাম্প অনেকগুলো জিনিস তার ব্যালেন্স করার জন্য একটা শেষ প্রচেষ্টা হিসেবে এই নতুন করে এই যুদ্ধের একটা প্রচেষ্টা নিয়েছে। ব্যালেন্সটা কি? 1 নম্বর হলো তার নিজের জীবন, 2 নম্বর হলো তার চাকরি। সে যে প্রধানমন্ত্রী আছে, সে যে প্রেসিডেন্ট আছে, এই প্রেসিডেন্টটাকে টিকিয়ে রাখা, সামনে মধ্যবর্তী নির্বাচন আছে, তার ব্যবসা, ট্রাম্পের ব্যবসা, ট্রাম্পের বন্ধুদের ব্যবসা, ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার, রিপাবলিকান পার্টির রাজনৈতিক কেরিয়ার, ইসরায়েলের ভবিষ্যৎ, এই সব কিছু মিলে একটা সর্বশেষ প্রচেষ্টা হিসেবে ট্রাম্প চেষ্টা করছে যে আবার একটা যুদ্ধের এসকালেশনের মাধ্যমে নতুন করে, এবং এই বুদ্ধিটাও তাকে দিয়েছে, এটা হোয়াইট হাউসেরও একটা গ্রুপ দিয়েছে, আর ইসরায়েলি লবিং তো আছেই, এই নতুন করেও একটা বুদ্ধি দিয়েছে যে এই যুদ্ধটার মাধ্যমে ইরান একটু সফেন আপ হবে, এবং তখন ট্রাম্প আর একটা বেটার ডিলে আসতে পারবে। কারণটা কি? কারণটা হলো ট্রাম্প আগে যে ডিলটা করেছিল, যে ডিলটা করতে বাধ্য হয়েছিল, এ বিষয়েও বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্করা বলে যে ট্রাম্পের কোনো অপশন ছিল না। সবাই জানতো যে ওটা একটা খুব ওর্স ডিল হয়েছে, বাট তারপরেও বাঁচার জন্য এটা ছাড়া কোনো পথ ছিল না। তো তারপরে আমি যেটা জানতে পারলাম যে ইসরায়েলি লবি যেটা আছে, এবং ইসরায়েল, তারা একটা থ্রেট দিয়েছে, তারা একটা ভয় দেখিয়েছে ট্রাম্পকে যে দেখো, এই যে তুমি যে ডিলটা করেছো এবং ইরান যুদ্ধের যে আফটারম্যাথ, এইটার ফলে এই যে সামনে যে মিড টার্ম ইলেকশন আছে এবং তোমার রাজনৈতিক কেরিয়ার আছে এবং সবকিছু, এটা বাঁচানোর আর কোনো পথ নাই।
এটা বাঁচানোর কোনো পথ নাই। এবং এইরকম একটা পরিস্থিতিতে যদি ইসরায়েল তোমার পাশে না থাকে, ইসরায়েল তোমার লবির পাশে না থাকে, তবে এই তোমার রাজনৈতিক কেরিয়ার এবং তোমার এগুলো বাঁচানোর কোনো পথ নাই। এই বিষয়ে একটা উদাহরণ বারবার এসেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল যে ক্যান্ডিডেট ছিল কমলা হ্যারিস, কমলা হ্যারিসের এন্টার পলিটিক্যাল ক্যারিয়ারটাই নষ্ট করে দিয়েছে নেতানিয়াহু এবং ইসরায়েলি লবি। কমলা হ্যারিসের এন্টার পলিটিক্যাল ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। এই এক্সাম্পলটাও ইসরায়েল লবি দিয়েছে ট্রাম্পকে, যে ইসরায়েলি লবি যদি তোমার পেছন থেকে সরে যায় এবং ইসরায়েল যদি তোমার পেছন থেকে সরে যায়, তো তোমার রাজনৈতিক ক্যারিয়ার, তোমার ব্যবসা এবং তোমার সবকিছু এগুলো কোনোভাবেই তুমি এগুলো টিকিয়ে রাখতে পারবা না। তো এই কারণেই ট্রাম্প এখন শেষ চেষ্টা হিসাবে এই যুদ্ধটা করছেন, জেনে শুনে বিষ পান করার মতো। এটাকে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কটা এটাকে বলছে যে দিস ইজ গোয়িং টু বি দি ব্যাটেল অফ দি লাস্ট মিসাইল, মানে যার যতক্ষণ না মিসাইল শেষ হচ্ছে ততক্ষণ এই যুদ্ধটা চলবে। ইরান এবং আমেরিকার, মানে যার হাতে যতক্ষণ মিসাইল আছে এই যুদ্ধটা ততক্ষণ চলবে। তো এটা এই পর্যায়ে যাচ্ছে। তো হ্যাঁ, তো ট্রাম্প ধরে নিচ্ছে যে না, এবং ট্রাম্পকে যারা বুদ্ধি দিচ্ছে যে ধরে নিচ্ছে যে না, যে ইরান একটু সফেন আপ হবে এবং তারপরে ইরান সে মোটামুটি সম্মানজনক ভাবে এই যুদ্ধটা থেকে ট্রাম্প বেরিয়ে যেতে পারবে। একই সাথে আমি আর একটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো যে ট্রাম্পের যত ধরনের লবিস্ট এবং বন্ধু আছে, এটা ইসরায়েলি লবি, এটা ট্রাম্পের ব্যবসায়িক বন্ধু, এটা তার রিপাবলিকান ফ্রেন্ড, যত ধরনের বন্ধু আমেরিকাতে আছে সবাইকে সে একসাথে করেছে এবং একটা থ্রেটের মতো দিয়েছে যে দেখো, তোমরাই আমাকে প্রেসিডেন্ট বানিয়েছো, তোমাদের কথাই আমি যুদ্ধতে গেছি এবং আমার এই চরম বিপদের সময় তোমরা আমাকে সেভ করো, তোমরা ইউনাইটেড থেকে আমাকে সেভ করো এবং আমাকে এই ফুল সিরোত ক্রস করাও। তো এবং এই সবকিছু মিলেই ট্রাম্প এই যুদ্ধটাতে আছে। ট্রাম্প এই যুদ্ধটাতে আছে এবং আমি যে কথাটা বলে শেষ করবো, এটা আমার কথা না, এটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কদেরই কথা, যে এই যুদ্ধে চালিয়ে যাওয়ার মতো কোন ধরনের আপনার ওই মিসাইল ইন্টারসেপ্টার কিংবা এই ধরনের আমেরিকার কাছে নাই। এটা দীর্ঘদিন চালিয়ে যাওয়ার মতো ওই স্টকটা আমেরিকার কাছে নাই। আমেরিকা কনভেনশন ওয়েতে পারে নাই, আনকনভেনশনাল ওয়েতেও তার এই স্টক পাইলটা বাড়াতে চেয়েছিল, তার এই মিসাইল এবং ইন্টারসেপ্টার এগুলা তৈরি করতে চেয়েছিল, যেটা পারে নাই। তো তার প্রচুর পরিমাণে মিসাইল ঘাটতি আছে, কিন্তু ইরানের কোনো শর্টেজ নাই, এবং একই সাথে আপনি হয়তো জানেন যে ইরান যে রেল লাইন যেটা ক্ষতিগ্রস্ত করেছিল আমেরিকা, যে রেল লাইনটা আজারবাইজানের দিকে যেত, একটা বড় ধরনের লজিস্টিক আসতো ইরান সেটাও ঠিক করে নিয়েছে, সেটাও ঠিক করে ফেলেছে। তো থিঙ্ক ট্যাঙ্কটা বলছে যে দিশাহারার মতো আমেরিকা ইরানে বোম্বিং করছে। কেন আমি বলছি, আমি শুধু এই পয়েন্টটা বলে শেষ করবো, যে আপনি ইরানের দিকে খেয়াল করে দেখেন, ইরান আমেরিকার এই যুদ্ধ শুরু হওয়ার পরে এই যে গত 3 দিনে কুয়েত, বাহরাইন, তারপরে হলো আপনার আরব আমিরাত, কাতার, তারপরে জর্ডান, জিসিসি কান্ট্রি গুলো তো আছেই, সঙ্গে জর্ডান। তো এই যে ইরান যে আক্রমণটা করেছে, মিসাইল অ্যাটাকটা করেছে এই গত 3 দিনে, এটা ছিল সব খুব ভয়াবহ। ইরান আগে কখনো এত ভয়াবহ আক্রমণ করে নাই, এত ভয়াবহ মিসাইল অ্যাটাক করে নাই, কিয়ামত বানিয়ে দিয়েছে। বিশেষ করে কুয়েত, বাহরাইনে ইরান বেছে বেছে কিন্তু আমেরিকার সমস্ত আপনার মিলিটারি টার্গেট গুলোকে তারা ধ্বংস করছে। সমস্ত মিলিটারি টার্গেট, সাধারণ জনগণের ক্ষতি করছে না, সমস্ত মিলিটারি টার্গেট। এবং একই সাথে ইরানের যে সাইবার গ্রুপটা আছে, সাইবার অ্যাটাকিং গ্রুপটা, হামদালা গ্রুপ যেটা আছে, তারা এন্টার মিডল ইস্টের সোশ্যাল মিডিয়া মনিটর করে করে বের করছে যে ইউএস এর সৈনিকরা কোথায় কোথায় লুকিয়ে আছে। আপনি ইউটিউবে অনেকগুলো আমেরিকান সৈনিকের ইন্টারভিউ পাবেন যে আমেরিকান সৈনিকরা কোথায় কোথায় লুকিয়ে আছে, সেখানেও ইরান মিসাইল অ্যাটাক করছে। উল্টা দিকে আমেরিকা কি করছে, আমেরিকা ইরানের কোনো মিলিটারি টার্গেটের ক্ষতি করতে পারছে না, এবং ইরানের মিলিটারি টার্গেটের যতটুকু ক্ষতি করেছে এটা তো আগেই করে ফেলেছে, নতুন ভাবে কোনো কিছু সে করতে পারছে না, যে কারণেই সে বেসামরিক ইনফ্রাস্ট্রাকচারে এগুলো সে আঘাত করছে, হতাশা থেকে করছে। এবং আজকে ইরানের একটা ক্যান্সার হসপিটালে আমেরিকা বোম্বিং করেছে এবং সেখানে ইরানের অনেক ক্যাজুয়ালিটি হয়েছে। তো তার মানে আপনার আমেরিকা এখন এই পর্যায়ে আছে। তো আমি যে কথাটা বলে শেষ করব, যে আমরা দেখতে পাচ্ছি যে ইরান নিশ্চিত জয়ের দিকে, ইরান নিশ্চিত জয়ের দিকে যাচ্ছে এবং
আমেরিকার হেজিমনিটাও শেষের দিকে যাচ্ছে। ধন্যবাদ।